আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকেও আবার তোমাদের ক্লাস নিতে চলে এলাম, অনলাইন ক্লাস। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমরা ক্লাসটি শুরু করব। সম্মানিত অভিভাবক, দর্শক, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। পলাশচারা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, সকলের প্রতি একটা বিনীত অনুরোধ যে আপনারা ক্লাসটা বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কি আমাদের পরিশ্রম সার্থক হবে। আপনাদের সহযোগিতা কি আমাদের একান্ত প্রয়োজন। বরাবরের মতো পাঠ উপস্থাপনায় আমি রাহিম আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশচারা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। আজকে আমরা নবম দশম শ্রেণী পাঠদান করব বাংলা সাহিত্য বিষয়ে। তো ক্লাসটি শুরু করার পূর্বে আমরা কিছু ছবি দেখি। এই ক্লাসটার একটা অংশ আগে নিয়েছিলাম শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এগুলো তোমাদের পরিচিত মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো যে আজকে আমি কোন বিষয়টি পড়াতে যাচ্ছি। নদীর ছবি, নদ নদী, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, কপোতাক্ষ নদ। হ্যাঁ, আগে এর অংশ বিশেষ নিয়েছিলাম। আজকে আমি ক্লাসটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিখন ফলগুলো একটু দেখে নিই। যে এই পাঠে তোমরা কি শিখতে পারবে? কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে পারবে, চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝায় সেটা বলতে পারবে, তারপরে সনেট সম্পর্কে বলতে পারবে, সনেটের বৈশিষ্ট্য বলতে পারবে। কবি পরিচিতি, কবি পরিচিতি এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছিলাম গত ক্লাসে, আশা করি তোমাদের মনে আছে। তারপরে কিছু বলে দিচ্ছি যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন। এইসব 1824 সালে তিনি যশোর জেলার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। আর তিনি কি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। আবার 1842 সালে তিনি কি করেন, তারা নিজ ধর্ম সনাতন ধর্ম ত্যাগ করে তিনি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তখন তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয়। তার যুগ রচনাগুলি মহাকাব্য তিনি লিখেছেন, গীতিকাব্য লিখেছেন, সনেট লিখেছেন, পত্রকাব্য লিখেছেন, তারপরে প্রহসন নাটক ইত্যাদিও তিনি লিখেছেন। তো মাইকেল মধুসূদন দত্ত নাটক রচনা করেছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আশা করি তোমাদের মনে আছে। আর তিনি শেষ জীবনে কি নিদারুণ অর্থ কষ্টে জীবনযাপন করেছেন এবং কষ্ট করেছেন জীবনে। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আজকে আমি সরাসরি পাঠে চলে যাবো আজকের অংশে। শব্দার্থগুলো নিশ্চয়ই তোমরা পড়েছ, একক কাজ দিয়েছিলাম গত ক্লাসে। সনেট সম্পর্কে বলেছিলাম 14 লাইন, 14 মাত্রা। 14 মাত্রা কি, মাত্রা কিভাবে আমরা হিসাব করব, সেগুলো কি আমরা বিন্যাস দেখিয়েছিলাম তোমাদের। আশা করছি তোমাদের মনে আছে। বিভিন্ন ছন্দে তিনি কবিতা লিখেছেন। যে চতুর্দশপদী কবিতা বলি, যে 14 লাইনের কবিতা, 14 চরণ, 14 লাইন, 14 মাত্রা হিসাবটা, এবং যে তার অন্তমিল, এটা কয়েকটা ভাবে কি অন্তমিলটা হয়। তোমাদের বইতে এটা দেওয়া আছে। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনা করেন, এবং অন্তমিলগুলো হচ্ছে যে চতুর্দশপদী কবিতার অন্তমিল ক খ খ ক, ক খ খ ক। এটা আজকে আমি বুঝিয়ে দেবো তোমাদের। বিভিন্নভাবে এই অন্তমিলটা হয়ে থাকে কবিতার মিলবিন্যাস। ছন্দের মিলটা মানে শেষাংশের মিলটা, এটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিব আজকে। আর কবিতাটা গত ক্লাসে করেছিলাম আমরা।
তো আজকে এটা বুঝিয়ে দিচ্ছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। এই কবিতাটি তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত সাগরদাড়ির সেই স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে নিয়ে কি তিনি লিখেছেন, যেখানে কি তার শৈশব সময়টা কেটেছে। তো আমরা আগেই জানি যে তিনি কি বিলেতে বা লন্ডনে চলে গিয়েছিলেন, জীবনের উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কি তিনি কপোতাক্ষ নদকে ভুলতে পারেন। বারবারই কি কপোতাক্ষ নদের কথা ওনার মনে পড়তো। আর তাই এই নদকে নিয়ে কি তিনি এই কবিতাটা লিখেছেন যে সতত হে নদ তুমি পরম মনে। নদীকে বলছে কোন নদীকে? অবশ্যই কি তার শৈশবে সেই নদীকে, সাগরদাড়ি গ্রামের যশোর জেলার সাগরদাড়ি গ্রামের নদীকে, যে তোমাকে আমার সবসময় মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে মানে নিরিবিলিতে একান্তে, যখন তিনি নিরিবিলিতে থাকেন তখন কি এই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি। নিশা মানে রাত, স্বপন মানে ঘুমের ঘরে যে স্বপন দেখি আমরা সেটাকে স্বপন বলা হয়। ওই ঘুমের ঘরে কি মায়া মন্ত্র ধ্বনি, নানান রকম স্বপ্নে আমরা যেরকম দেখি আর কি, নানান রকম উদ্ভট জিনিসপত্র আসে আমাদের স্বপ্নে, সেটাকে কি মায়া মন্ত্র ধ্বনি বলেছেন লেখক এখানে। তব কলক, সেই মায়া মন্ত্র ধ্বনি নদীর শব্দ, যে বড় বড় ধ্বনি শব্দটা, সেটা কি তিনি মায়া মন্ত্র মানে স্বপ্নের ঘরেও কি তিনি শুধু জাগরণে না, তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনই কি স্বপ্নের মাধ্যমে কি তিনি এই নদীর কলকল ধ্বনি শুনতে পান। তো এইখানে আমি একটু বলে দিই এখানে যে আমাদের বিন্যাসটা কিভাবে হয়েছে, ছন্দ বিন্যাসটা। শেষ অংশ যেমন মনে, মনে, তারপরে হচ্ছে স্বপনে, নয়াকার, শেষ শব্দটা যেমন যেটা কিভাবে হয় সেটা আমি দিয়ে দিচ্ছি, নয়াকার নয়াকার। আবার দ্বিতীয় লাইনে আমরা দেখো একটু, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, লয়াকার। আর এখানে হচ্ছে কল কলে, লয়াকার। তাহলে এটাকে যদি ক ধরা হয়, ক, তাহলে এই অন্তর্ভুক্ত হচ্ছে লটাকে ধরা হয়েছে খ, তাহলে কি হবে ক খ। আবার ন নয়াকার নয়াকার, এটা হবে ক লয়াকার। এই যে দ্বিতীয় লাইনের সঙ্গে মিলেছে এটা হবে খ, তাহলে ক খ ক খ। এটা হচ্ছে এই চার লাইনের অন্তর্ভুক্ত। এই চার লাইনের অন্তর্ভুক্ত হচ্ছে ক খ খ ক খ। তাহলে আমাদের তো অষ্টকে 8 লাইন, অষ্টকের কথা বলেছিলাম আমরা, ষষ্ঠ যেভাবে আমরা ভাগ করি, কবিতাটাকে ভাগ করা হয়েছে যেভাবে, সনেট কবিতাকে যেভাবে বিন্যস্ত করা হয়, বিন্যাস করা হয়। তারপরে অংশ দেখো, জুড়াই কি কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি হচ্ছে ভুল, ভুল ছলনে, ভুলের ছলনে কি তিনি এই জুড়াই, কান জুড়ানো কলকল ধ্বনির আওয়াজে কবি কি তার কান জুড়ায় এই ভুলের ছলনে, ছলনায়। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, তিনি অনেক দেশ দেখেছেন, বাংলাদেশ ছাড়া কি তিনি অনেক দেশ দেখেছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তিনি প্রশ্ন করছেন যে এই স্নেহের তৃষ্ণা কি কার জলে মিটে, সেটা কি অন্য দেশের নদ নদীর জলে কি সেটা মিটে না, সেটা শুধুমাত্র নিজের মাতৃভূমি, মাতৃভূমির জলেই কি সেটা মিটতে পারে। যে স্নেহ মমতা দিয়ে নদী কি বা এই বাংলাদেশ, বাংলা মাতৃকা আমাদের বড় করে তোলে, এই মমতা ছাড়া কি আর কোথাও কি স্নেহের তৃষ্ণা মিটবে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, দুগ্ধ মানে দুধ, স্রোতরূপী স্রোতের মতো বহমান, তুমি জন্মভূমি, জন্মভূমিটা তো আমাদের মায়ের সঙ্গে তুলনা করা হয়, আর আমরা মায়ের দুধ পান করি কি সকালে বড় হই, তাহলে এখানে দেশটাকে কি মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, আর জন্মভূমির দুধ পান করি কি আমরা বেড়ে উঠি, দুগ্ধ স্রোতরূপী এটা বোঝানো হয়েছে। আবার আমরা একটু বিন্যাসে আসি, এখানে দেখো ছলনে, এখানে কি নয়াকার এসেছে শেষে, তারপরে হচ্ছে পরের দ্বিতীয় লাইনে দলে লেকা, তারপরে লয়াকা জলে, আবার এখানে এসেছে নয়াকার স্তনে। তাহলে এই লাইনটা আমরা আগের অংশের বিন্যাস দেখিয়েছিলাম যে নয়াকারকে আমরা ক ধরেছি, তাহলে এখানে আবার হবে ক লয়াকার
এটা হবে খ। এখানেও লয়কার আছে, এটা হবে খ। আর নয়কার আছে এখানে, এটা হবে ক। তাহলে এটার মিল বিন্যাস হবে ক খ খ ক। তাহলে প্রথম 4 লাইনের মিল বিন্যাস কি ছিল আমাদের? তোমরা বৈশাখী মিলালে তোমাদের মনে পড়ে যাবে ক খ ক খ। আর পরের 4 লাইনের অন্তর্মিল দেখো ক খ পরে কিন্তু ক না খ, যেহেতু লয়কার এসেছে ক খ খ খ। এটা হচ্ছে 8 লাইন মানে অষ্টকে মিল বিন্যাস। তারপরের অংশটুকু দেখো, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখে সখা রীতি। আর কি হে হবে দেখা, কবি প্রশ্ন করেছেন এখানে, তিনি সংশয় প্রকাশ করেছেন যে তিনি এখন দেশে নাই, কপোতাক্ষ নদের কাছে নাই, তিনি কি সুদূর প্রবাসে আছেন। সেখানে থেকে তিনি কি সংশয় প্রকাশ করছেন, নদীকে প্রশ্ন করছেন যে আর কি কখনো দেখা হবে কার সঙ্গে, ওই নদের সঙ্গে, আর কি কখনো দেখা হবে নদীর সঙ্গে, সেই সংশয় কি তিনি এই লাইনটাতে প্রকাশ করেছেন। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, প্রজা সাগর সাগরকে কি রাজা হিসেবে ধরা হয়েছে, আর সাগরের প্রজা হচ্ছে কি নদী, কপোতাক্ষ নদ কি এখানে নদটা কি এখানে প্রজা, আর রাজা হচ্ছে সাগর। প্রজা যেমন সাগরকে, প্রজা যেমন রাজাকে কি রাজস্ব দেয়, কর দেয়, তেমনি করে নদীও কি নদ নদী এরাও কি সাগরকে কর দেয়। কি কর দেয়? জল, বায়ু। তার সাগর বা নদ নদী জলকে কি কর হিসেবে দেয় সাগরকে, সেই কথাটাই কবি এখানে বলেছেন। তারপরে বঙ্গজনের কানে সখা সখা রীতি, বঙ্গজন মানে বাংলাকে বুঝিয়েছেন, এখানে যারা আছে তাদের সখা সখী, সখা সখে সখা রীতিতে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটাকে এখানে বোঝানো হয়েছে বঙ্গজনের কানে। নামটা এই প্রবাসে মজিপ্রেম ভাবে, কবি প্রবাসে বসে মজিপ্রেম ভাবে এই দেশকে, এই নদীকে তিনি যে ভালোবাসেন, অনুভব করেন, তাদেরকে ছেড়ে যে বিরহে আছেন এই দেশমাতৃকে ছেড়ে, সেই প্রেমটাই কি তিনি প্রবাসে বসে কি উপলব্ধি করছেন, প্রকাশ করছেন তার এই লেখনীর মাধ্যমে। রয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীত, কবি কি প্রবাসে আছেন, সেখানে থেকে তিনি তার এই কপোতাক্ষ নদকে খুব বেশি অনুভব করছেন, খুব বেশি মনে পড়ছে, ওখানে বসে কি তিনি এই বাংলাকে কি মিস করছেন। তো সেইটাই কি তিনি তার লেখার মাধ্যমে, তার যে অনুভবটুকু আছে সেটা কি তার লেখনের মাধ্যমে তিনি এখানে প্রকাশ করেছেন। আর এটা কিভাবে বঙ্গের সঙ্গীতে মানে বাংলা ভাষায় কি সঙ্গীত মানে গান, বাংলা গান বা বাংলা কবিতা, বাংলা লেখার মাধ্যমে কি তিনি এটা প্রকাশ করছেন। কারণ তিনি তো আমরা জানি যে পাশ্চাত্য ধ্যান ধারণা এবং ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে কি তিনি শুধু দেশ নয় তার ধর্ম কি ত্যাগ করেছেন, কিন্তু কবি সেটা কি বুঝতে পেরেছিলেন যে এটা কবির অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল যে বাংলাকে ত্যাগ করে অন্য ভাষায় কি সাহিত্য রচনা করা, এবং তিনি এটা বুঝতে পেরেছিলেন বলেই কি তিনি আবার বাংলায় কি সাহিত্য রচনা শুরু করেন এবং বাংলা ভাষা নিয়ে কাজ করেন। আর এই ক্ষেত্রে কি তিনি অবশ্যই সফল হয়েছিলেন, আধুনিক কবি বলে তিনি খ্যাত হয়েছেন। আচ্ছা, এতক্ষণ আমরা এই কবিতাটি বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তোমরা প্রশ্নগুলো একটু দেখো, আমি আশা করছি তোমরা উত্তরগুলো পারবে। আমি উত্তরগুলো আবার দিয়ে দিব। দেখো, মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তরটা তো সবার জানা, তাই না? কোন জেলায় জন্মগ্রহণ করেন তিনি? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তরটা আমি বলে দিচ্ছি, তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কপোতাক্ষ নদ কবিতায় কবি কাকে রাজা বলেছেন? খুবই সহজ, তাই না? কাকে রাজা বলেছেন? সাগরকে। তারপরে দেখো, কপোতাক্ষ নদ কবিতার মূল সুর কি?
এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। মূল সুরটাই হচ্ছে কি স্বদেশ প্রেম। কবি যে কপোতাক্ষ নদকে ছেড়ে চলে গেছেন, এই বাংলাদেশকে ছেড়ে চলে গেছেন, সেই জন্যই কি তিনি কবিতাটা লিখেছেন। আর এটার মূল সুরটাই হচ্ছে কি স্বদেশ প্রেম, মানে নিজ দেশের প্রতি ভালোবাসা। তো শিক্ষার্থীবৃন্দ, একটা বাড়ির কাজ তোমরা লিখে নিয়ে যাও। বাড়ির কাজটি তোমরা বাসায় বসে করবে। স্বদেশ প্রেমমূলক কবিতা কপোতাক্ষ নদ, কবির যে দেশের প্রতি বা নদীর প্রতি যে ভালোবাসা তিনি এটা প্রকাশ করেছেন এই লেখার মাধ্যমে। তো এটা তোমরা বাসায় বসে করবে। কপোতাক্ষ নদ কবিতার পটভূমি ব্যাখ্যা করো। কপোতাক্ষ নদ এর পটভূমি একটু আগে আমরা বললাম যে স্বদেশ প্রেম, এই স্বদেশ প্রেম নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। এটার পটভূমিটা ব্যাখ্যা করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যে কার্যক্রম চলছে সে কাজগুলো করবে। বিভিন্ন নির্দেশনা তোমাদের প্রতি রয়েছে যে 1 মাস তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজগুলো হবে সেগুলো করতে হবে। তারপরে দূরে কোথাও বেড়াতে যাওয়া যাবে না, বাইরে ঘোরাফেরা, এই সমস্ত তোমাদের এখন কি বন্ধ থাকবে। আর তোমরা সুস্থ থাকবে, কাজগুলো সুন্দর করে করবে, পড়াশোনায় মনোযোগী হবে। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।